হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে শোনা কথায় সবাইকে সুস্বাগতম। আজকের ঘটনাটা আমি তোমাদের সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে শোনো, একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে নিও। নিজেরাই রিলেক্ট করতে পারবে যে এরকম ঘটনা বাস্তবে কেউ না কেউ তোমাদের দাদু, ঠাকুমা, দিদা যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন বা আছেন তাদের মুখ থেকে শুনেছ। আর এরকমই একটি সত্য ঘটনা আমার কাছে আসে। আমাকে বোন পাঠায় আসাম থেকে। বোন বলে, দিদিভাই আমাদের বাড়ি আসামে। আমি বহুদিন যাবৎ কলকাতায় ছিলাম। কলকাতায় থাকতে আমার অনেকের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়। বিশেষ করে কলকাতায় আমি একটি অফিসে কাজ করতাম। কলকাতায় আমার মাসির বাড়ি। আমি কলকাতায় মাসির বাড়িতে থেকেই পড়াশোনা করেছি যখন আমার 8 বছর বয়স। বলতে পারো আমি কলকাতারই মেয়ে। আমার ওখানে পড়াশোনা, ওখানে আমার কলেজ। তারপর আমি ওখানে একটা কোম্পানিতে প্রাইভেট জব করতাম। সেখানে আমার অনেকগুলো কলিগস ছিল যারা আমারই মতো আমার সাথে খুব ভালো, তাদের একটা সুসম্পর্ক হয়েছিল, খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। কোনো সময় যদি কোনো অনটন হতো, কোনো সময় যদি কোনো মন খারাপ হতো, আমার একটা পিয়ালি বলে খুব কাছের বান্ধবী ছিল। সেই বান্ধবীকে আমি মনের সব কথা খুলে বলতাম, পিয়ালি আমার না এরকম হয়েছে, জানিস পিয়ালি আমার ওই ছেলেটাকে ভালো লেগেছে, জানিস পিয়ালি ওই ছেলেটা মনে হয় আমাকেও ভালোবাসে, জানিস তো পিয়ালি আজকে আমাকে মাসি খুব আজে বাজে কথা বলেছে। আর বলে রাখি, মাসির কিন্তু কোনো সন্তান ছিল না, যার কারণে আমার মা আমার যখন 8 বছর বয়স তখন কলকাতায় গিয়ে আমাকে রেখে আসে মাসির কাছে। পিয়ালিকে আমি মনের কথা বলতাম, পিয়ালিও কিন্তু আমাকে ওর মনের কথা সব বলতো। হঠাৎ করে কয়দিন যাবৎ পিয়ালি অফিসে যাচ্ছে না, কারণ পিয়ালির যে মা ছিল সে কিন্তু তার সৎ মা ছিল। পিয়ালি আমাকে প্রত্যেক দিন বলতো, জানিস তো আমাকে না আমার মা খুব নির্যাতন করে, সকালবেলা ঠিকমতো ঘুমাতে দেয় না, রাতের বেলা শীতের সময়ও সব বাসন আমাকে বাথরুমে বসিয়ে বসিয়ে মাজাবে। একটাই বাসন, যেই বাসনটা প্রত্যেক দিন এঁটো হয় না, সেই বাসনগুলোকেও ইচ্ছাকৃত ফেলে দেয়, আমাকে বলে মাছ। আর আমি কিছু বললেই আমাকে অবদ্ধ ভাষায় গালিগালাজ করতে থাকে। আর আমার বাবা কোনো কিছু বলে না, কারণ আমার বাবা আমার মাকে না ভয় পায়। কারণ ভয় পাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যে পিয়ালি তার যে সৎ মা, সে না কিছু তন্ত্রবিদ্যা জানতো। হ্যাঁ, পাড়ায় ওর মায়ের সাথে কেউ মুখে লাগতো না। ওর মা কারোর সাথে কথা বলতে গেলে মানুষ কখনো মুখ ফিরিয়ে চলে যেত না, পছন্দ করতো না তবুও কথা বলতো, কারণ ওর মা কাউকে দেখেই এমন একটা মন্ত্র বলে তার উপর চালনা করে দিত, সে আস্তে আস্তে শুয়ে পড়তো। এরকম পাড়ায় অনেকগুলো কেস হয়েছে। পিয়ালিও আমাকে বলতো, জানিস তো আমার না খুব ভয় লাগে, আমার বাবা বিয়ে করলো এমন একজনকে যে এসব ঝাড়ফুঁক, তন্ত্রবিদ্যা এইসব করে। আমি তখন বলতাম, ও করুক না, তোর কি আছে, তুই তো মা বলিস। আর দেখ, তুই যখন মা বলিস তখন তোকেও তো মেয়ের মতো ভালোবাসে। তখনও একটাই কথা বলতো, নিজের মেয়ে নেই তাই হয়নি, অনেক চেষ্টা করেছিল, নিজের যদি মেয়ে থাকতো তাহলে বলতো এই শীতের সময় রাতের বেলা এত বাসন মাজাতে পারতো। এমনকি কোনো কোনো সময় শীতের সময় 8টা 9টার সময় বলতো, যা কাপড় কেচে পুকুর থেকে নিয়ে আয়। ওকে অনেক মানসিক জ্বালা যন্ত্রণা দিত। পিয়ালিকে আমি বলতাম, দেখ এখন তো তুই একটা জায়গায় সেটেলমেন্ট হয়েছিস, একটা অফিসে কাজ করছিস, যথারীতি তুই একটা ভালো স্যালারিও পাস। ও কিন্তু আমাদের বোনের থেকে সিনিয়র ছিল কাজের দিক থেকে। তুই তো একটা ভালো টাকা স্যালারি পাস, তুই দেখ একটা ভালো ছেলে পছন্দ কর, একটা ভালো ছেলে যদি তোর ভালো লাগে সেই ছেলেটাকে বিয়ে কর, একটা ভালো শ্বশুর বাড়ি পাবি, ভালো বর পাবি, কি আছে
সৎ মায়ের কাছে গেলি বছরে একবার। ও হেসে বলতো, আরে না, আমার সেই সৎ মা জানিস না কি জিনিস, আমাকে বিয়ে করতে দেবে না রে। যদি আমাকে বিয়ে করতে দেয় তাহলে ঘরে ঝিয়ের মতো কে বাসন মাজবে, কে কাপড় কাচবে? উনি তো সারাদিন বসে বসে মন্ত্র জপ করে, সারাদিন যে কি করে, কঙ্কালের মাথা, লাল জবা ফুল, কোন শ্মশানের মাটি, কোন কবরের ছাই, এসব নিয়ে আসে, নিয়ে এসে কি যে করে ভগবান জানে, আমি জানি না। আমি ওকে বলতাম, পিয়ালি মন খারাপ করিস না, সময় এমন একটা জিনিস, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। কিন্তু কে জানতো পিয়ালির সময়টাই ছিল খুব কম। কদিন হঠাৎ যেতে যেতে অফিসে পিয়ালির আর কোনো পাত্তা নেই। পিয়ালির বাড়িতে যেতাম না ওর মায়ের কারণে। হঠাৎ একদিন একটা খবর আসলো, সকালবেলা ফোন আসলো, আমাদের অফিসেরই এক কলিগ আমাকে ফোন করে বলল, কিছু শুনলি নাকি? আমি বললাম, কি রে? বাবা, তোর বেস্ট ফ্রেন্ড মারা গেছে, তুই জানিস না? আমি বললাম, কি, পিয়ালি মারা গেছে? বলছে, হ্যাঁ পিয়ালি তো মারা গেছে। আমি বললাম, কি করে মারা গেছে, কবে? বলছে, কেন রে, পিয়ালি মারা গেছে 2 দিন হয়ে গেছে। জানিস না, ওর বাবা তো কালকে অফিসে এসেছিল, অফিসে এসে তো জানিয়ে গেছে স্যারকে। আমি বললাম, কখন এসেছিল কাকু অফিসে? আমি তো অফিসে ছিলাম। বলছে, তা তো বলতে পারবো না, কারণ যে আমায় ফোন করেছে সে আগের দিন আসেনি, কিন্তু আমি অফিসে ছিলাম, আমি তার বাবাকে দেখিনি কোন টাইমে এসছে। আমি শুনে খুব ভেঙে পড়লাম, আমার শরীর খুব খারাপ হতে শুরু করলো। জানি না কেন, আমি না মানে পিয়ালিকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, আমি মনে হয় নিজের জন্মদাত্রী মাকেও এতটা ভালোবেসে উঠতে পারিনি পিয়ালিকে যা ভালোবাসতাম। আমার মাসিও আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, খুব খারাপ ব্যবহার করতো। আমি মাকে বলতাম, মা আমাকে নিয়ে চলো না মা, চলো না মা আসামে আমাকে নিয়ে চলো, আমি ওখানে গিয়ে আবার কোথাও একটা ঠিক জব ধরে নেবো, আমাকে নিয়ে চলো মা, আমার মাসির কাছে থাকতে ভালো লাগে না। আমার মা বলতো, কি বাজে কথা বলিস, হ্যাঁ, এই 8 বছর বয়স থেকে স্কুল কলেজ সব কিছু তো মাসি দায়িত্ব নিল, পড়াশোনা করালো, এখন ওখানে একটা ভালো জায়গায় কলকাতা শহরের মতো জায়গায় চাকরি করছিস, এখন ওখান থেকে চলে আসবি, আসামে এসে কী করবি? হ্যাঁ, থাক না ওখানে, কলকাতার মতো শহরে রয়েছিস। আমি মাকে বোঝাতাম, মা আমাকে বলতো, মাসি তো মাই রে বোকা, আমি তো তোকে জন্ম দিয়েছি, 8টা বছর ছিলিস, তারপর তো মাসির কাছেই মানুষ, আরে আমিও যদি তোকে দুটো কথা বলতাম তাহলে তুই কোথায় যেতিস? মা আমাকে বলে বুঝিয়ে বুঝিয়ে রেখে দিত। আমাদের বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, একদিন আমি কিছুই হয়নি, কিছুই না, খুব কান্না করি, খুব কান্না করি একা একা। আমার দোতলার যে ঘরটা ছিল, আমার পড়াশোনার একটা স্টাডি রুম, ওখানে বসে আমি খুব কাঁদি। আর আমার স্টাডি রুমে সচরাচর মাসি উঠতো না, কারণ মাসির কোমরে ব্যথা ছিল। মেশো আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আবার এক এক সময় মেশো খুব খারাপ একটা ব্যবহার করতো, বুঝতে পারতাম না। যাই হোক, এরকম করে চলছে, আস্তে আস্তে দিন যাচ্ছে। আমি অফিসে যেতাম, পিয়ালিকে খুব মিস করতাম, ওকে যেন আমি কোনোভাবে ভুলতেই পারছি না। একদিন হঠাৎ আমাকে আমাদের অফিসের এক দাদা এসে বলল, কি রে, পিয়ালির খবরটা তুই কিছু বুঝতে পারলি না বল? অ্যাকচুয়ালি পিয়ালি মরল কেন, সুসাইড কেন করলো রে, কি হয়েছিল? আমাকে সে জিজ্ঞেস করছে, কারণ আমি ওর খুব ক্লোজ ছিলাম। আমি তখন বললাম, দাদা সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, পিয়ালি যে মারা গেছে 2 দিন পর খবরটা পেয়েছি, আমি তো জানিও না। আর পিয়ালির কথা আমাকে বললো না গো, আমার খুব খারাপ লাগছে। পিয়ালির কথা যখনই কেউ আমার সামনে বলতো, বা ট্রেনে বাসে মেট্রোয় আসতে গিয়ে পিয়ালি নামের কোনো পার্সনের কথা আমার সামনে যখনই উচ্চারিত হতো, আমি না কোথাও গিয়ে কেঁদে ফেলতাম, আমার চোখের কোণে জল চলে আসতো। ওর মুখটা যেন সব সময় আমার কাছে ভাসতো। চাউমিন এনে খাবিয়ে দেওয়া, শরীর খারাপ হলে ওষুধ কিনে এনে খাবিয়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, এমনকি এরকমও দিন গেছে অফিস শেষে
মেট্রো করে দুজনে বাড়ি আসতাম, ও আমার মাথায় মেট্রোতে তেল লাগিয়ে দিত। বুঝতে পারছো কেমন বন্ধুত্ব ছিল? যেটা বললাম না, আমার নিজের মায়ের সাথে আমার এত ভালো বন্ডিং নেই যা আমার পিয়ালির সাথে ছিল। এরম করে একটা বছর কেটে যায়। পিয়ালির শোক হালকা 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 আমার কাছে মুছে আসছে, তবুও মনে আছে অতটা গভীর নেই। একটা বছর হয়ে গেছে, পিয়ালি মারা গেছে। হঠাৎ একদিন আমাকে কাকু ফোন করে, মানে পিয়ালির বাবা ফোন করে বলল, কিরে কাকুকে ভুলে গেছিস? আমি বললাম, না কাকু, তোমাকে ভুলে যাবো কেন? কাকু তখন বলল, সময় পেলে একটু আমাদের বাড়ি আসিস তো। আমি তখন বললাম, না না, সেটা আমি পারবো না, কারণ পিয়ালি বেঁচে থাকতে আমি কোনোদিন যাইনি তোমার ওই বউর জন্য। পিয়ালিও দেখতে পেত না, আমিও দেখতে পারি না আন্টিকে, আমি যাব না। তখন কাকু বলল, আসিস না, আসিস, আমি তোকে বলছি। আর শোন, তুই তো পিয়ালির খুব ভালো কাছের বান্ধবী ছিলিস, আসিস। আর তোর আন্টির কথা বলছিস, আন্টিও মেয়েটা মারা যাওয়ার পর খুব চুপচাপ হয়ে গেছে, আসিস রে। আর হ্যাঁ, আন্টি কিন্তু বাড়িতে নেই, আন্টি 2 দিন পর আসবে, তুই দেরি করিস না, তুই কিন্তু কালকেই আসিস। এত করে বলতে ওদের বাড়ি যেতে আমার ইচ্ছা করছিল না, কোনো মতে মন ছিল না। আবার সেই স্মৃতিগুলো আমার কাছে ধকধক করে উঠবে, একদম জ্যান্ত হয়ে। পিয়ালির বাড়ি, সেই ভিটে যেখানে পিয়ালি বাস করত। আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পিয়ালির বাড়িতে যাই। কাকু দেখলাম চশমা চোখে দিয়ে কিছু একটা পড়ছে কি লিখছে। কাকুকে বাইরে দিয়ে আমি দেখলাম কাকু খাটে বসে আছে, হাট করে দরজাটা খোলা, কাকুদের দোতলা বাড়ি। আমি বললাম, কাকু আমি এসছি। কাকু শুনে বলল, বাবা আয় রে মা আয়, মনে হচ্ছে আমার পিয়ালি এসছে, আয় রে। আমি তখন বললাম, কাকু আমার খুব কষ্ট হচ্ছে কাকু, পিয়ালি কেন এটা করলো? বলে আমি খুব কান্না করলাম, খুব খুব। কাকুও আমার সামনে বসে খুব কাঁদলো। আন্টি ছিল না বাড়িতে, মানে পিয়ালির মা। আমি অনেকক্ষণ কথা বলার পর কাকু আমাকে বলল, মারে কি খাবি বলতো মা, তুই তো আমার মেয়ের মতো। আমার মেয়েটা তো চলে গেল, যাকগে একটা মেয়ে তো তুই আছিস, কি খাবি মা? আমি বললাম, কাকু আমি কিচ্ছু খাবো না, আমার পেটে ঢুকবে না, আমি জল পর্যন্ত খেতে পারবো না। চারিপাশে যেন আমার পিয়ালির স্মৃতিটা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। পিয়ালি এই ঘরে থাকতো, কত এই ঘরে ওর স্মৃতি আছে 4 দেয়ালে, আমি পারবো না কিছু খেতে। কাকু আমি বাড়ি ফিরতে চাই, আমার না মানে মনটা ভারী হয়ে যাচ্ছিল, আমি পারছি না থাকতে। কাকু বলল, তোকে আটকাবো না রে মা, তুই তো যাবি, কিন্তু তোকে আমি ডেকেছি একটা কারণে। আমি তখন বললাম, কি কাকু? বলল, দাঁড়া। পিয়ালি যেহেতু আমাদের একটা মাত্র কন্যা সন্তান ছিল, আর তুই ছিলিস তার খুব কাছের বন্ধু, পিয়ালি তো আজ নেই, পিয়ালির কিছু জিনিস আমি তোকে দেবো। আমি বললাম, না না কাকু, আমি এসব নিতে পারবো না কাকু, আমাকে দিও না কাকু, আমি তো দোহাই তোমার পায়ে দুটো ধরছি কাকু। বলে আমি পাটা ধরি কাকুর। কাকু আমাকে বলল, একদম পাকা পাকা কথা বলবি না, দাঁড়া এখানে চুপ করে। কাকু দোতলায় গেল, পিয়ালি কিন্তু দোতলা রুমে থাকতো, আমি যাইনি। কাকু যাওয়ার পর কাকু দেখলাম একটা ছোট্ট বাক্স নিয়ে আসে। কাকু বলল, এগুলো রাখ তোর কাছে, ঠিক আছে, এগুলো রাখ। আমি বললাম, কাকু কি আছে? কাকু বলল, যা আছে রাখ, তুই এগুলো যত্ন সহকারে বাড়ি নিয়ে যা, মেট্রো করে যাবি তো, সাবধানে কাছে ব্যাগ নিয়ে যাস, নিয়ে যা, এর মধ্যে খুব মূল্যবান কিছু জিনিস আছে, নিয়ে যা। তুই বাড়িতে যাবার পর এগুলো খোলার আগে আমাকে তুই একবার ফোন করিস, আমি তোকে কিছু কথা বলে দেবো। আমি কোনো মতে নেব না, কোনো মতে না। কাকু জোর করে আমাকে হাতে ধরিয়ে দিল, আমি নিয়ে বাড়ি গেলাম। কি করব? বাড়ি থেকে মাসিকে বলিনি, মাসিকে বললে তো মাসি আবার যাচ্ছে তাই করে যা তা বলবে। জানি না কেন মাসি আমাকে দেখতেই পারছিল না, কেন জানি না। আমি চুপ করে আমার একটা ড্রয়ার আছে, আমার রুমে ড্রয়ারে রেখে দিই, দিয়ে আমি চুপ করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে, মনে পড়লো কাকু তো বলেছিল ফোন করতে, কালকে আবার আন্টি চলে আসবে, তো কাকুকে একবার ফোন করি। তখন দেখলাম রাত 10:30 বাজে। কাকুকে ফোন করলাম, কাকু ধরেই বলল, কিরে মা ঠিকমতো বাড়ি গেছিস তো? আমি তোর ফোনের অপেক্ষায় বসেছিলাম। আমি বললাম, হ্যাঁ কাকু। কাকু কি আছে ওই বক্সটায়? আমি
বলো খুলি? কাকু বলল, তুই এখনো খুলিসনি? আমি বললাম, না, তুমি যে বললে ফোন করে খুলতে। কাকু বলল, পাগলি মেয়ে, খোল। আমি যখন খুললাম দেখলাম সোনার একটা মাথার টিকলি, দুটো সোনার কানের দুল আর একটা সরু চেন রয়েছে। আমি দেখে চেনটা বুঝতে পারলাম এই চেনটা হচ্ছে পিয়ালির। পিয়ালির গলায় এই চেনটা সব সময় থাকতো। আমি বললাম, কাকু, এত মূল্যবান সোনার জিনিস তুমি আমাকে কেন দিয়েছো? কাকু বলল, কেন? এগুলো তো পিয়ালির ছিল, এগুলো তোর। এগুলো পিয়ালি সবসময় পরতো, তুই জানিস না? টিকলিটা ওর জন্য আমি বানিয়েছিলাম। ও টিকলি খুব পছন্দ করতো, ও আমাকেও বলতো পিয়ালি। আমি বিয়েতে সোনার টিকলি স্মৃতিতে দিয়ে বিয়ে করব। সেই টিকলিটা পিয়ালির বাবা ওর জন্য বানিয়েছিল। যে বছর ও মারা গেল সেই বছর জন্মদিনে ওর বাবা ওকে উপহার দিত। ও তো আর নেই, ওই উপহারটা আমাকে দিয়ে দেয়, আর সাথে ওর কানের দুল যেটা ও সবসময় পরে থাকতো, আর গলার পরার হারটাও সোনার। আমি বললাম, কাকু, এগুলো আমার মাসি দেখলে আমাকে মেরে ফেলবে। বলল, মাসি যদি কিছু বলে আমার সাথে কথা বলাস। আমি না করেও কি করব, আমি রেখে দিলাম। খুব যত্ন করে আমি রাখলাম, যাতে আমার মাসি না পেয়ে যায় বা কেউ যাতে না পেয়ে যায়। না দেখলে কোনো গন্ডগোল হবে না, আমি রেখে দিই লুকিয়ে। আমি জানি না, আমাদের বোন বলে, দিদি ভাই, আমি তারপর থেকে না হঠাৎ আমার যে রুমে দোতলায় থাকতাম, দোতলার রুমে না একা থাকতে পারতাম না। একটা ভয় ভয় লাগতো, একটা কিরকম যেন গা ছমছম করতো। সিঁড়ি দিয়ে যখন একা উঠে আমার ঘরে ঢুকতাম, আমার না ঘরটা দেখলেই কিরকম একটা ঝিমিয়ে পড়তাম। মনে হতো যেন একটা পরিবেশটা খুব ভারী। তাও আমি মনে মনে ভয় পেতাম না, এরকম মনে আসতো, সেই জিনিসটা আবার ভুলে যেতাম। কিন্তু একদিন রাতের বেলা আমি শুয়ে রয়েছি, তখন প্রায় 2:30-3টে বাজে, ঘুমাচ্ছি, সকালে কিন্তু অফিস যাব। হঠাৎ করে আমার না ঘুমটা ভাঙলো, এমনি কোনো আওয়াজ বা কিছু না, ঘুমটা ভাঙলো। ভাঙতেই আমি না এক পাশ হয়ে শুয়েছিলাম। যখন আমি আর এক পাশ হলাম, তখন আমি দেখলাম আমার যে রুমের দরজাটা খোলা, দরজার কাছে পিয়ালি দাঁড়িয়ে আছে। পিয়ালিকে আমি বললাম, পিয়ালি তুই? পিয়ালি আমাকে বলল, কিরে, আমার জিনিসগুলো তুই রেখে দিলি? আমি পিয়ালিকে বললাম, পিয়ালি, এ পিয়ালি, পিয়ালি, ওগুলো কাকু আমাকে দিয়েছে। বলতে বলতে পিয়ালি দরজা খুলে আমাদের নিচে চলে আসে। মানে পিয়ালি আগে দরজাটা খুলে সিঁড়ি দিয়ে নামছে, নিচে আসবে, আর আমি উঠে ওকে পাগলের মতো বোঝাচ্ছি যাতে ও খারাপ না ভাবে। এ পিয়ালি, পিয়ালি, ওগুলো আমাকে কাকু দিয়ে দিয়েছে রে পিয়ালি, আমি পড়িনি, আমি তোর জন্য গুছিয়ে রেখেছি। কেন বলতো? যতই হোক তোর জিনিস তো। এ পিয়ালি, আমার দিকে ঘুরে তাকা পিয়ালি। পিয়ালি কিন্তু আমার দিকে ঘুরছে না, পিয়ালি কিন্তু নিজের মতো নিজে চলে যাচ্ছে আমার আগে। আমি বলছি, এ পিয়ালি, এ পিয়ালি, দাঁড়া না, এ পিয়ালি। এরকম করে যখন আমি নিচে চলে আসি, তখন আমার মাসি আমাকে এসে বলল, কিরে, পিয়ালি কোথায়? পিয়ালি পিয়ালি করছিস? আমি অনেকক্ষণ ধরে তোর গলার আওয়াজ শুনছি। আমি তো একটু আগে ওয়াশরুমে উঠেছিলাম, আমি দরজাটা ভেজাইনি, সবে পাটা মুছে শুয়েছি, পিয়ালি পিয়ালি করে তোর আমি গলার আওয়াজ শুনলাম, ভাবলাম তুই স্বপ্ন দেখেছিস, তারপর তুই নিচে চলে এসছিস, কোথায় পিয়ালি? তখন আমি মাসিকে জড়িয়ে ধরে কাঁদলাম আর সবটা বললাম। তখন মাসি আমাকে বলল, বোকা মেয়ে, পিয়ালি কোথা দিয়ে আসবে? কেন তুই পিয়ালির বাবার কাছ থেকে পিয়ালির জিনিসগুলো নিয়েছিস? কেউ নেয়? ও এগুলো পড়ে মারা গেছে, ওর শরীরের জিনিসের মধ্যে ওর তো একটা মায়া থাকবে, কালকেই আমার সাথে গিয়ে ওর বাবাকে ফেরত দিয়ে আসবি। আমি বললাম, দেবো? ওর বাবা যদি খারাপ ভাবে? কাকু বলে, ভাবুক, কখনো এইসব জিনিস রাখতে নেই। মাসি আমাকে নিয়ে পরের দিনকে আমি অফিস যেতে পারিনি, শরীর খুব খারাপ ছিল, রাতে জ্বর এসছিল। আমি পরের দিন গিয়ে পিয়ালিদের বাড়িতে পিয়ালির বাবাকে ডেকে নিয়ে আসি বাইরে, কারণ ওর সৎ মা ছিল। ডেকে এনে আমি
যেই জিনিসগুলো আমাকে দেয়, টিকলি, কানের হার, পিয়ালির, সেগুলো আমি দিয়ে দিই। ওর বাবা আমাকে বলল, কেন রে মা, তোকে আমি ভালোবেসে দিলাম, তুই তো আমার মেয়ের মতো, তুই দিয়ে দিচ্ছিস। তখন আমার মাসি বলল যে দাদা, কিছু মনে করবেন না, আপনার একটা মেয়ে চলে গেছে, তো সেই মেয়ের আত্মা এই সোনার জিনিসগুলোর মধ্যে আছে, এগুলোর শেষ সময় সাথেই ছিল। ও যখন সুসাইড করে এগুলোর গায়ে ছিল, টিকলিটা বাদে। এগুলো আপনি ওকে দিলেন কেন? এগুলো দিয়েছেন বলে পিয়ালি রাতের বেলা ওকে এসে ভয় দেখাচ্ছে, বলছে তুই আমার জিনিসগুলো নিয়ে নিলি। আত্মা মৃত্যুর আগে বন্ধু, ভাই, বোন, দাদা, জ্যাঠা, কাকা থাকে। মৃত্যুর পর কিন্তু ঘনিষ্ঠ যার সাথে মৃত্যুর আগে থাক না কেন, মৃত্যুর পরে থাকে না। সেই আত্মা যখন আগুনে চলে যায় তখন সেই আত্মাটা অন্যরকম হয়ে যায়, খারাপ হয়ে যায়। যদি আজ এই মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, আপনি তার দায় নেবেন? তখন পিয়ালির বাবা বলছে, দেখেন দিদি, আমি তো এত 7-5 ভেবে দিইনি। আমার ভালো ছানি মেয়ের বন্ধু ছিল, আমি ওর জন্য ওকে ডেকে সব দিয়ে দিয়েছি। যে পিয়ালির বন্ধু এত ভালো ও ছিল, আমিও তোকে মেয়ের মতনই দেখতাম, তাই ঠিক আছে দেন, কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাচ্ছি। আমাদের বোন বলে, দিদি ভাই, আমার মাসি পিয়ালির বাবার হাতে সোনার জিনিসগুলো দিয়ে আমরা ওখান থেকে চলে আসি। বিশ্বাস করবে না, ওর পরে কোনো দিন পিয়ালির স্বপ্নও দেখিনি। পিয়ালিকে আমি কোনো দিন আর ওরকমভাবে রাতের বেলা দেখিও নি, ভয়ও পাইনি, আর ঘরে আর গা আমার ভারও হতো না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা বাস্তব কথা যে মৃত্যুর সময় কোনো জামা বলো, কোনো অর্নামেন্ট বলো যদি পরে থাকে, সেটা কানের হোক, হাড় হোক, নাকছাবি হোক, পায়ের নুপুর হোক, যাই হোক, সেই জিনিসটা পরে কোনো জীবিত মানুষের কিন্তু পরা উচিত না। এটা পরা উচিত না, তাও যদি নিজের বাড়ির লোক হয় আলাদা ব্যাপার। আমাদের বোন কিন্তু পিয়ালির শুধু বন্ধু ছিল কাছের, নিজের কিন্তু বাড়ির লোক ছিল না। যেটা ওর সৎমা পড়তো বা বাড়িতে কোনো ছোট বোন থাকলে পড়তো, হয়তো কিছু হতো না। আমি এটা জানি যে মৃত্যুর সময় যদি কোনো জিনিস পড়ে মারা যায়, সেগুলো কিন্তু আর ব্যবহার করে না, বাড়ির লোক রেখে দেয়, স্মৃতি হিসাবে তুলে রাখে। আর নইলে খুব দরকার হলে ওগুলো বিক্রি করে দেয়, নাহলে ভেঙে অন্য জিনিস বানায়। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো বলো? তোমাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাকে শেয়ার করো। আর চলো তাড়াতাড়ি আজকে তোমাদের নামগুলো বলে ঘটনাটা এখানে শেষ করি। চলো, প্রথমেই কমেন্ট করেছো সুজাতা দাস, তারপর রিনা চক্রবর্তী দি ভাই, তারপরে নৌওয়ান ভাই, তারপরে কমেন্ট করেছো কিষাণু মান্না, তারপরে কমেন্ট করেছো পিঙ্কি সাহা, তারপর দীপাদি, তারপরে রিনা সিনা আবার কমেন্ট করেছো তমাল মণ্ডল, তারপর গৌরী বসাক, তারপর নেহা মাইতি, ওহ মাই গড কত সুন্দর হার দিয়েছো, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর প্রদীপ দাস দা ভাই, তারপর মঞ্জুষা নন্দী, রেখা অধিকারী, মিতালি ভট্টাচার্যী, তারপর রাজীব জাসওয়াল, আব্দুল হক ভাই, সঙ্গীতা দি ভাই, উমা ঘোষ, তারপরে প্রদীপ দাস, তারপরে গার্গী সুর, তারপর রেখা অধিকারী দি ভাই কত আমাকে মানে রেড হার্ট পাঠিয়েছে দেখো, তারপরে রেশমি ভট্টাচারিয়া, তারপর আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপর রূপা দে, তারপরে মন্টু দা ভাই, তারপর শ্বেতা বিশ্বাস, তারপরে বাবলি মল্লিক, রাজীব জাসওয়াল আবারও কমেন্ট করেছে, তারপর সুখেন দাস কমেন্ট করেছেন দাদা ভাই খুব ভালো লাগলো, উমা ঘোষ আবারও কমেন্ট করেছো, মাম্পি ঘোষ, তারপর হোয়াইট কিং কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো বনানী কর্মকার দিদি ভাই, রিনা সিনা, পিঙ্কি, তারপর কমেন্ট করেছো মিলি চক্রবর্তী অফিসিয়াল, তারপরে রেখা অধিকারী সোমা দাস পরিবার থেকে, তারপরে সুখদেব পাঞ্চাল, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, তারপর শ্বেতা বিশ্বাস, তারপর আবারও কমেন্ট করেছো পিয়ালি, তারপরে কমেন্ট করেছো রুমিজা কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো আবার শেষে বনানী কর্মকার দি ভাই। তো চলো সবারই নামগুলো তাড়াতাড়ি বলে দিলাম, সাথে থেকো। আর হ্যাঁ, তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই বলো, যে টিপসগুলো তোমাদেরকে আমি গতকাল দিয়েছিলাম তোমাদের কতটা কার্যকরী তোমরা করে তারপরে আমাকে
কমেন্টে জানিও। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, চলো টাটা।